হ্যালো এবং নমস্কার, আমি অভিক। বিখ্যাত ব্যক্তিরা যারা গাম্ভীর্যের খোলসে নিজেকে ঢেকে রাখতেন, অনেকেরই তাদের শিশুর মতো মন ছিল এবং স্নিগ্ধ রসিকতা করতেন। আমরা অনেকেই জানি যে কবি মাইকেল মধুসূদন দত্ত তিনি প্রায়ই তার খামখেয়ালি জীবনযাপনের জন্যে তিনি প্রায়ই অর্থকষ্টে ভুগতেন এবং যখনই অর্থকষ্টে ভুগতেন সঙ্গে সঙ্গে বিদ্যাসাগরকে চিঠি পাঠাতেন, আমাকে একটু সাহায্য করুন। এবং করুণাসাগর বিদ্যাসাগর প্রশ্রয় দিয়েছেন একরকম অত্যন্ত ট্যালেন্টেড এবং গিফটেড মাইকেল মধুসূদন দত্তকে। তো একদিন এক মাতাল সে খবর পেল যে ঈশ্বরচন্দ্র মধুসূদন দত্তকে টাকা পাঠান। তো সেও একদিন এসে হাজির বিদ্যাসাগর মশাইয়ের কাছে, আমার কিছু টাকা দিন বিদ্যাসাগর মশাই, আমি একটু মদ খাবো। বিদ্যাসাগর বললেন, তুমি মদ খাবে তো আমি কেন তোমাকে টাকা দিতে যাব? না, আপনি তো মাতাল মধুসূদন দত্তকে টাকা দিচ্ছেন। বিদ্যাসাগর খানিকক্ষণ চুপচাপ থেকে বললেন, ঠিক আছে, তোমাকে আমি টাকা দেবো, তো তুমি ওই আর একখানা মেঘনাদবোধ কাব্য পার্ট 2, এখনকার ভাষায় মেঘনাদবোধ কাব্য 2.0 একখানা লিখে এনে দেখাও দেখি বাপু। এখন বিদ্যাসাগরের প্রসঙ্গ আসতে বঙ্কিমচন্দ্রের প্রসঙ্গ আসে। বঙ্কিমচন্দ্র ছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম গ্র্যাজুয়েট। তো বঙ্কিমচন্দ্রের একটা রাগ ছিল বিদ্যাসাগরের প্রতি, কারণ বঙ্কিমচন্দ্রের একটা ধারণা ছিল যে বিদ্যাসাগর তাকে তার যে প্রাপ্য নম্বর সেটা বিদ্যাসাগর ইচ্ছে করেই দেননি। তিনি ইচ্ছে করে প্রশ্নপত্র কঠিন করেছিলেন যাতে করে বঙ্কিমচন্দ্র ভালো নম্বর না পান। তাই বিদ্যাসাগরের যে গদ্যরীতি, একটু সহজ সরল লেখা যেটা সবাই বুঝতে পারে, সংস্কৃত ঘেঁষা বাংলা থেকে এখনকার বাংলা ভাষার দিকে তিনি যে পথপ্রদর্শকের ভূমিকা নিয়েছিলেন, কারণে অকারণে কিন্তু তাকে নিয়ে মস্করা করতে ছাড়তেন না এই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তবে হ্যাঁ, শ্রদ্ধা অবশ্যই ছিল। সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তখন ছিলেন ম্যাজিস্ট্রেট। তিনি তার দ্বিতীয় পক্ষের স্ত্রীকে নিয়ে ট্রেনে চেপে কোথাও একটা যাচ্ছিলেন। বঙ্কিমচন্দ্রের এই দ্বিতীয় স্ত্রী ছিলেন অসম্ভব সুন্দরী। তো যে কামরায় বঙ্কিমচন্দ্র তার স্ত্রীকে নিয়ে যাচ্ছিলেন, সে কামরায় একজন সহযাত্রী অল্প বয়সী যুবক, সে ঘন ঘন আর চোখে কখনো সোজাসুজি বারে বারে বঙ্কিমচন্দ্রের স্ত্রীর দিকে তাকাচ্ছিল। তো বঙ্কিমচন্দ্র ব্যাপারটা উপভোগ করলেও তিনি একটু রসিকতা করার লোভ সামলাতে পারলেন না। তিনি সোজা গিয়ে যুবকটিকে জিজ্ঞেস করলেন, তুমি কি করো? বঙ্কিমচন্দ্রের জলদ গম্ভীর এই প্রশ্ন শুনে যুবকটি ধরা খেয়ে একটু থতমত খেয়ে বলল, আমি কে রানী? বঙ্কিমচন্দ্র জিজ্ঞেস করলেন, কত মাইনে পাও? যুবকটি উত্তর দিল, 40 টাকা। তার জলদ গম্ভীর কণ্ঠে সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র বললেন যুবকটিকে, শোনো, আমি ম্যাজিস্ট্রেট, আমি মাইনে পাই 800 টাকা। তাছাড়া বঙ্গদর্শন বলে একটি পত্রিকা চালাই এবং লেখালেখি করেও ভালোই বাড়তি উপার্জন করি। সাকুল্যে ধরো মাসে 1,500 থেকে 2,000 টাকা রোজগার হয়। সেই 2,000 টাকাতেও আমি এই মহিলা মানে আমার স্ত্রীর মন পাইনি, আর তুমি 40 টাকার কেরানি হয়ে মহিলার মন পেতে চাইছো? মহিলার মন। সত্যি, শেক্সপিয়ার থেকে সমরেশ বসু তারা 1000 বছর সাধনা করেও এই মহিলাদের মনের কুল কিনারা খুঁজে পাননি। আমরা তো কোলছাড়। একটা মজার গল্প, 1799 সাল। তখন মধ্যপ্রাচ্যে যুদ্ধ করছিলেন নেপোলিয়ন বোনাপার্ট। তো একদিন তিনি সহকারীদের বললেন তার সেনাপতিকে ডেকে যে 1200 তুর্কি বন্দীকে মুক্তি দিতে। কিন্তু আদেশ দেওয়ার ওই মুহূর্তেই তার বেদম কাশি শুরু হয়। বিরক্ত হয়ে তিনি বলেন, মা সাকারি তাকাস, যার অর্থ হচ্ছে, কি বিদঘুটে কাশি হচ্ছে রে বাবা। যেহেতু তিনি কাশছিলেন, তাই এই মা সাকারি তাকাস এই কথাটাকে সেনাপতি শুনল মাসাকরি তাওস,
যার অর্থ হচ্ছে সবাইকে হত্যা করো। ব্যাপারটা ট্রাজিক, কিন্তু হাসিও পায় যে ওই সামান্য কটি শব্দের হেরফেরে কাশির কারণে প্রাণ গেছিল 1200 বন্দির। তো রসিকতার কথা বলতে গেলে আমাদের রবি ঠাকুর আসবেন না এমনটা হতেই পারে না। যেতে যেতে পথে পূর্ণিমা রাতে চাঁদ উঠেছিল গগনে। হে হে রবীন্দ্রনাথ তিনি একবার একটা অনুষ্ঠানে গেছেন, যথাসময়ে তিনি গেছেন, বাঙালির সময় জ্ঞান যেমনটা হয় আর কি। গিয়ে দেখলেন যে সেখানে কেউ নেই। খানিকক্ষণ অপেক্ষা করে রবি ঠাকুর 4টে লাইন লিখে সেখান থেকে চলে গেলেন। 4টে লাইন হচ্ছে এরকম: এসেছিলেম, বসেছিলেম, দেখলাম কেউ নেই। এসেছিলেম, বসেছিলেম, দেখলাম কেউ নেই। আমার 5:30 যেন 5:30। এসেছিলেম, বসেছিলেম, দেখলেম কেউ নেই। আমার 5:30 যেন 5:30। অসম্ভব সেন্স অফ হিউমার। একবার শান্তিনিকেতনে রবীন্দ্রনাথের একজন শিষ্য দাঁত মাজছেন। নিম গাছের ডাল দিয়ে অনেকে দেখবেন গ্রামেও দাঁত মাজেন। তো মজা করে রবীন্দ্রনাথ বললেন, ওহে নিমাই। তো লোকটি বলল, গুরুদেব আমার নাম তো নিমাই না। বলে, তুমি নিম গাছ দিয়ে দাঁত মাজছো, তাই তোমার নাম হচ্ছে নিমাই। তো শান্তিনিকেতনের সেই শিষ্যটি বললেন যে, গুরুদেব আমি একটা জিনিস ঠিক করেছি। রবি ঠাকুর বললেন, কি? না, আমি কালকে জাম গাছের ডাল দিয়ে দাঁত মাজবো। তো আজকে যেমন নিম গাছের ডাল দিয়ে দাঁত মাজতে আমাকে নিমাই বলছেন, ভালো কথা। কালকে যখন জাম গাছের ডাল দিয়ে দাঁত মাজবো আমাকে জামাই করবেন তো? কি দারুণ! এই সমস্ত ছোট ছোট হাসির ঘটনা শুনলে মনে হয় যে প্রত্যেক গম্ভীর মানুষের মধ্যেও একটা ছোট্ট শিশু লুকিয়ে রয়েছে, এবং রবীন্দ্রনাথ এই মজাটা ভীষণ রকমভাবে উপভোগও করেছিলেন বলে জানা যায়। রবীন্দ্রনাথ এলেই অবশ্যই নজরুলও আসবেন। তো একবার কাকাবাবু মানে মুজফ্ফর আহমেদ তার অনুরোধে নজরুল কলম ধরলেন এবং তার বিখ্যাত ভাগার গান কবিতাটি লিখলেন। ভালো কথা, সবাই প্রশংসা করছে। কিন্তু যারা হচ্ছে গিয়ে কয়েদি, সাধারণ কয়েদি না, যারা ব্রিটিশ শাসনের বিরুদ্ধে বিদ্রোহ করে জেলে গেছেন, তারা ক্ষেপে উঠলেন সেই গান শুনে। কেন না, গানটার মধ্যে একটা লাইন আছে এরকম: যত সব বন্দিশালার আগুন জ্বালা, যত সব বন্দিশালার আগুন জ্বালা। তো যারা বন্দি রয়েছেন তারা ভাবলেন যে তাদেরকে শ্যালক বলা হয়েছে, শালা বলা হয়েছে, ফলে তাদেরকে গালাগাল করা হয়েছে বলে যে নজরুলের থেকে এটা এক্সপেক্টেড নয়। তারা ভীষণ আহত হয়েছেন বলে তারা রীতিমতো জেলখানার মধ্যে বিদ্রোহ শুরু করে দেন। তাদেরকে পরে অবশ্য অনেক বুঝিয়ে বাজিয়ে তাদেরকে শান্ত করা হয় যে বন্দিশালা মানে বন্দীদেরকে শালা মোটেও বলা হয়নি। জওহরলাল নেহেরু তখন ভারতের প্রধানমন্ত্রী। তো রাশিয়া থেকে ক্রুশ্চেভ এসছেন ভারত সফরে। তো নেহেরু যখন ক্রুশ্চেভকে নিয়ে রাষ্ট্রপতি ভবনের দিকে যাচ্ছেন, তখন দুজনেই খুব বিরক্ত হয়ে দেখলেন যে রাস্তার পাশে ল্যাম্পপোস্টের সামনে একটা লোক হিসি করছে। তো ক্রুশ্চেভ খুব বিরক্ত হলেন। তিনি বললেন যে সত্যি ইন্ডিয়ানরা না একেবারে যাচ্ছাতা, অসভ্য। রাস্তার ধারে দাঁড়িয়ে প্রকৃতির ডাকে সাড়া দিচ্ছে। কিছু করার নেই, নেহেরু অপমানটা হজম করলেন। এর কিছুদিন পরে নেহেরু তিনি মস্কো সফরে গেলেন। বিখ্যাত মস্কো বেল দেখাতে ক্রুশ্চেভ তাকে নিয়ে গেলেন। তো দুজনে যখন গাড়িতে যাচ্ছেন তখন দেখছেন কি আবার ওই রাস্তাতে, মস্কোর রাস্তার পাশে একইভাবে ল্যাম্পপোস্টের তলায় একটি লোক হিসি করছে। এবারে জওহরলাল নেহেরু বললেন, কি হে ক্রুশ্চেভ, তোমাদের দেশেও তো একই কাণ্ড। ক্রুশ্চেভ এবারে অত্যন্ত বিরক্ত হয়ে বললেন, ওই লোকটিকে ধরে আনো তো। লোকটিকে ধরে আনা হলো। তো ক্রুশ্চেভ প্রচণ্ড রাগতস্বরে বললেন, হ্যাঁ তুমি কোথাকার লোকে, রাস্তার ধারে হিসু করছো, লজ্জা করে না? লোকটি মাথা পাতা চুলকে বলল, আগে স্যার ভুল হয়ে গেছে, আসলে না আমি সদ্য এই দেশে এসেছি।
এই দেশে এসছি। তুমি কে? না স্যার, আমি ইন্ডিয়ান এমবাসির একজন কর্মচারী। আসলে রাস্তার ধারে হচ্ছে প্রকৃতির ডাকে সাড়া দেওয়া, এটা ভারতীয়দের মৌলিক অধিকার। নেহেরু একবার নাকি তিনি স্বাধীনতার পরে রাঁচি যেতে যে পাগলাগারদ রয়েছে সেটা পরিদর্শনে গেছিলেন। তো তারাও নেহেরুকে ওয়েলকাম করলো। তো তার মধ্যে একটা পাগল খুব গম্ভীর স্বরে নেহেরুকে জিজ্ঞেস করলো, আপনি কে? নেহেরু বললেন, আমি ভারতের প্রধানমন্ত্রী। তখন লোকটি হেসে গড়াগড়ি খেয়ে বলল, বাহ বাহ বাহ, একদম ঠিক জায়গাতেই এসে পড়েছেন আপনি। আমিও না আগে নিজেকে ভারতের রাষ্ট্রপতি বলে ভাবতাম। ওই গল্পটা কতটা সত্য জানি না, তবে পাগলটি যদি সত্যি ওটা বলে থাকে, পুরোটা কি ভুল বলেছে মনে তো হয় না। আরেকজন মজার লোক ছিলেন জর্জ বার্নার্সও। তো বার্নার্সের একজন মহিলা অ্যাসিস্ট্যান্ট ছিলেন। তো সেই মহিলা অ্যাসিস্ট্যান্ট খুবই সুন্দরী। তো তিনি বার্নার্সকে একদিন বললেন, মিস্টার শ, আপনি হচ্ছেন পৃথিবীর একমাত্র লোক যিনি সিনেমাতে অস্কার এবং সাহিত্যে নোবেল প্রাইজ পেয়েছেন, অথচ আপনার বাড়িতে একটা ফুলদানি নেই। তো আমি একটা ফুলদানি আপনাকে গিফট করতে চাই, যেখানে বাগানের তাজা সুন্দর ফুল শোভা পাবে। হাস্যরসিক বার্নার্সও বললেন, আমি আপনাকেও খুব ভালোবাসি। তার অর্থ এই নয় যে আপনার মাথাটা কেটে আমি ঘরে সাজিয়ে রাখব। তো মহিলা খুব ইমপ্রেসড হলেন বার্নার্সের কথা শুনে, এবং বৃদ্ধ বার্নার্সকে এই মহিলা প্রপোজ করে দিলেন যে আমি আপনাকে বিয়ে করতে চাই। তো বার্নার্সও তিনি খানিকক্ষণ মাথা পাতা চুলকে বললেন যে আমাকে বিয়ে কেন, হঠাৎ করে, কি ব্যাপার? তখন মেয়েটি বোঝাচ্ছে আর কি বার্নার্সকে, বলছে, দেখুন আমার আপনার বিয়ে হবে। বার্নার্স বলছেন, হ্যাঁ ঠিক হবে, যদি হয় আর কি, তো তাতে কি হবে? বলছে, না, বিয়ে হলে আমাদের সন্তান হবে। বার্নার্সও বললেন যে হ্যাঁ হতেও পারে, আনসার্টেন, আমিও তো প্রৌঢ়, হতেও পারে। বললেন, না, ধরে নিচ্ছি হবে। বার্নার্স বললেন, বেশ, আমিও ধরে নিচ্ছি হবে, তো তাদের লাভ কি? বলছে, যখন আমাদের সন্তান হবে, সে যদি আমার মতো রূপ পায় এবং আপনার মতো গুণ পায়, সে বিশ্ব জয় করে ফেলবে আলেকজান্ডারের মতো। বার্নার্সও বললেন, সরি ম্যাডাম, আপনি উল্টো দিকটা দেখলেন না। যদি আমাদের সন্তান হয় আপনাকে বিয়ে করার পরে, এবং সে যদি আপনার মতো বুদ্ধি পায় আর আমার মতো চেহারা পায়, সে সন্তান পৃথিবীতে এসে আমাদেরকে কখনো ক্ষমা করবে না। সুতরাং প্লিজ বিয়ে করার প্রস্তাবটা নিয়ে আসবেন না। শেষ করছে একটা বাস্তব কিন্তু মজার ঘটনা দিয়ে। সেটা হচ্ছে, একবার ব্রিটেনে তখন প্রধানমন্ত্রী ছিলেন জন মেজর। তো ব্রিটেনে একটা খুব চোর আর কি, স্মাগলার, তার খুব উপদ্রব বেড়েছিল, এবং সে মানে ওই 007-এর মতো আর কি, পুলিশের ধরা ছোঁয়ার বাইরে। তো বহু কষ্টে তার একটা স্কেচ বানানো হলো, যারা প্রত্যক্ষদর্শী তাকে দেখেছে তাদের বক্তব্য শুনে, এবং চারিদিকে সেই স্কেচ দেওয়ালে আটকে দেওয়া হলো, যাতে লোকে আইডেন্টিফাই করতে পারে ওই চোরটিকে, যে যারা এই চোরের সম্পর্কে তথ্য দিতে পারবে তাদেরকে পুরস্কার দেওয়া হবে। তো তারপরেই অজস্র চিঠি আসতে শুরু করলো, মানে চিঠিতে লোকে হাবুডুবু খেতে লাগলো, কি ব্যাপার, এত লোক চোরকে চেনে? দেখা গেল সবাই লিখেছে যে একে তো আমরা চিনি, এ তো হচ্ছে জন মেজর। জন মেজর? জন মেজর তো হচ্ছে ব্রিটেনের প্রধানমন্ত্রী। আসলে ব্যাপারটা হচ্ছে যে যে শিল্পী ওই স্কেচটা বানিয়েছেন আর কি চোরের, তিনি কি জানি, হয়তো প্রত্যক্ষদর্শীর ভুল বা শিল্পীর ভুল, যে স্কেচটা তিনি বানিয়েছিলেন সেই স্কেচটা দেখতে অবিকল ব্রিটিশ প্রধানমন্ত্রী জন মেজরের মতো। পরবর্তীকালে লন্ডন মেট্রোপলিটন পুলিশ তারা সমস্ত বিজ্ঞাপনের নিচে তলায় বড় বড় করে লেখে যে এই চোর কিন্তু ব্রিটিশ প্রধানমন্ত্রী নন। বন্ধুরা, আমাদের চারপাশে এরকম বহু ঘটনা, মজার ঘটনা ঘটে যায়। প্রাণ খুলে হাসুন, কারণ মন খারাপ করার অনেক অনেক বিষয় পাবেন। তো সব কিছু ভুলে আনন্দে থাকুন, ভালো থাকুন,
নমস্কার।